আজকে তোমাদের কিছু প্রপার্টিজ করাবো রিমেন ইন্টিগ্রেশন, যেই প্রপার্টিজ গুলো তোমরা অলরেডি উচ্চ মাধ্যমিকে করে এসছো। ফার্স্ট প্রপার্টি, এক নম্বর থিওরেম বলে দিচ্ছে লেট এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, আর জি আরেকটা ফাংশন সেটাও ক্লোজড এবি থেকে আর। তাহলে দুটো ফাংশন দেওয়া আছে, একটা এফ একটা জি, বি বোথ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। ঠিক আছে, দুটোই হচ্ছে ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। তাহলে বলছে দেন a plus g is integrable on closed AB. f আর g এই দুটো ফাংশন যদি ক্লোজড এবি তে ইন্টিগ্রেবল হয় তাহলে তাদের সাম ফাংশন f প্লাস g সেটাও বলছে ইন্টিগ্রেবল। আর কি বলছে তার পাশাপাশি বলছে এন্ড a টু b ইন্টিগ্রেশন f প্লাস g, বলছে f আর g এর যদি যোগফলের ইন্টিগ্রেশন করো তাহলে এরকম ভাবে a টু b f ইন্টিগ্রেশন a টু b f প্লাস ইন্টিগ্রেশন a টু b g। তাহলে এটা আমরা উচ্চ মাধ্যমিক থেকে দেখে এসেছি যে দুটো ফাংশনের যদি যোগফল আকারে থাকে তার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আলাদা আলাদা মানে ভাঙা যায়, ভেঙে যায় সেটা, তাই না? তাহলে এখানে আমরা কি করলাম, তাহলে এখানে f আর g দুটো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তাদের সাম ফাংশনটা ইন্টিগ্রেবল, এবং সাম ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে আলাদা আলাদা করে দুটো ফাংশনকে ভেঙে দিতে হবে, তার ইন্টিগ্রেশন। ঠিক আছে, প্রুফ। আচ্ছা, দুটো পার্ট আছে এই থিওরেমটার ক্ষেত্রে। দেখো প্রথম পার্টটা হচ্ছে এইটা যে কোনো একটা ফাংশন, দুটো ফাংশন এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ প্লাস জি ইন্টিগ্রেবল, এটা ফার্স্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্টটা আগে প্রমাণ করি, ঠিক আছে, তারপরে আমরা সেকেন্ড পার্টটা প্রমাণ করব। ফার্স্ট পার্টটা প্রমাণ করার ক্ষেত্রে দেখো সবার আগে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এফ প্লাস জি, যেই ফাংশনটাকে আমাদের ইন্টিগ্রেবল দেখাতে হবে সেই ফাংশনটা কি বাউন্ডেড সেটা বের করে নেওয়া, বা সেটা খুঁজে নেওয়া যে এফ প্লাস জি এই ফাংশনটা বাউন্ডেড হচ্ছে কিনা। বুঝতে পারা গেছে? কারণ কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেবল দেখাতে গেলে সবার আগে তার বাউন্ডারি, সেটা বাউন্ডেড কিনা, বাউন্ডেডনেসটা চেক করে নিতে হয়। তাহলে এফ প্লাস জি এটা কি বাউন্ডেড হবে? আচ্ছা, কি দেওয়া আছে? দেওয়া আছে এফ আর জি দুটোই ইন্টিগ্রেবল। তাহলে এফ আর জি যেহেতু ইন্টিগ্রেবল, যেহেতু এফ এবং জি, ঠিক আছে, আর বোথ ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, এফও ইন্টিগ্রেবল জিও ইন্টিগ্রেবল, তাহলে বলতে পারি এফ এবং জি আর বোথ বাউন্ডেড অন ক্লোজড এবি। তাহলে যেহেতু এফ আর জি এফ আর জি ক্লোজড এবিতে বাউন্ডেড। ক্লিয়ার? বলতে পারি। আচ্ছা, এফ আর জি যদি বাউন্ডেড হয় তাহলে এরকম দুটো রিয়াল নাম্বার এক্সিস্ট করবে, একটা রিয়াল নাম্বারকে ধরলাম k1 আর একটা k2। আচ্ছা, দুটো পজিটিভ লিখে দিই, পজিটিভ রিয়াল নাম্বার, such that f যেহেতু বাউন্ডেড তাহলে mod of fx less than equal to k1, এবং gও আবার বাউন্ডেড তার ফলে mod of gx less than equal to k2 for all x, যেখানে সমস্ত x ক্লোজড ab এর মধ্যে যে কোনো x হলেই চলবে। ঠিক আছে, f আর g দুটোই বাউন্ডেড, তাহলে f বাউন্ডেড হওয়ার ফলে এরকম একটা রিয়াল নাম্বার, পজিটিভ রিয়াল নাম্বার k1 এক্সিস্ট করলো, যাতে করে mod of fx টা less than equal to k1, এটা আমাদের জানা জিনিস। g যেহেতু বাউন্ডেড তাহলে তার জন্য mod of gx less than equal to k2 for all x belongs to closed ab। x এর মান যা ইচ্ছা হোক, fx টা দেখো মাইনাস k1 থেকে প্লাস k1 এর মধ্যে থাকবে যদি মডটা উঠিয়ে দিই। সিমিলারলি gx টাও কি হবে, মাইনাস k2 থেকে প্লাস k2 এর মধ্যে থাকবে।
আচ্ছা এবার তাহলে এফ প্লাস জি কে বাউন্ডেড দেখাতে গেলে কি করতে হয় আমাদের? নাও এফ প্লাস জি কে বাউন্ডেড দেখাতে গেলে মড অফ এফ প্লাস জি অফ এক্স, তাই না? এফ প্লাস জি মানে মড অফ এফ প্লাস জি অফ এক্স। আচ্ছা মড অফ এফ প্লাস জি অফ এক্স, মডটা লিখলাম, এফ প্লাস জি অফ এক্স মানে আর কিছুই না এফ এক্স প্লাস জি এক্স। দেখো এফ প্লাস জি এটা একটা ফাংশন অফ এক্স, সেটা হচ্ছে এফ এক্স প্লাস জি এক্স, তাই না? এরকমই তো হয়, তো এফ প্লাস জি অফ এক্স থেকে আমরা এফ এক্স প্লাস জি এক্স আকারে লিখতে পারি। তাহলে এখানেও কি হচ্ছে এফ প্লাস জি অফ এক্স তার মড, মডের ভিতরে তাহলে কি হলো এফ প্লাস জি অফ এক্স টা এফ এক্স প্লাস জি এক্স। আচ্ছা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে কি লিখতে পারি? এটা লেস দেন ইকুয়াল টু বলো mod of mod of f of x plus mod of g of x. mod of f of x plus mod of g of x, correct, mod of fx plus mod of gx। আচ্ছা mod of fx less than equal to k1, mod of gx less than equal to k2 কার জন্য? for all x belongs to closed ab, k1 plus k2 সেটাকে যদি k3 ধরে নিই তাহলে কি পাচ্ছি? অতএব mod of f plus g of x less than equal to some k3 কার জন্য? for all x belongs to closed ab, তাই না? অতএব f plus g is bounded, কোথায় বাউন্ডেড? অন ক্লোজড এবি। তাহলে ফার্স্ট কাজ কমপ্লিট, একটা কাজ কমপ্লিট হলো, কি? বাউন্ডেড, এই কাজটা কমপ্লিট। আমরা কি করতে চাইছি জানো? আমরা চাইছি এফ প্লাস জি রিমেন ইন্টিগ্রেবল দেখানো, এটা ইন্টিগ্রেবল। তো এফ প্লাস জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে আমরা কি বলতে পারি? বলো কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে মিলন কি হবে? যে কোনো For each epsilon greater than 0 there exists যে কোনো a একটা পজিটিভ partition অপশনের জন্য p একটা পার্টিশন একটা পার্টিশন ক্লোজ ইন্টারভ্যালে কমা b থেকে খুঁজে পাবো যাতে করে পার্টিশন পাবো, নাম দিলাম পি আপার এবি থেকে সাজ দ্যাট, হ্যাঁ বলো, যাতে করে আপার সাম মাইনাস লোয়ার সাম লেস দেন এপসাইলন হবে। আপার সাম ইউপি কার আপার সাম? f প্লাস g। কারেক্ট, কার ইন্টিগ্রেবল করতে চাইছি? এফ প্লাস জি এর ইন্টিগ্রেবল দেখাতে চাইছি, এফ প্লাস জি। তাহলে যার ইন্টিগ্রেবল, যেটাকে দেখাতে চাইছি ইন্টিগ্রেবল, সেই ফাংশনটা আমাদের দরকার। তাহলে এখানে কে ইন্টিগ্রেবল দেখাতে চাইছি? এফ প্লাস জি কে ইন্টিগ্রেবল দেখাতে চাইছি, তাহলে ইউ, ইউ মানে আপার, পি মানে পার্টিশন এফ প্লাস জি মাইনাস এল অফ পি পার্টিশন এফ প্লাস জি, এটাকে দেখাতে হবে লেস দ্যান এপসাইলন, তাহলেই তো বলতে পারবো যে হ্যাঁ এফ প্লাস জিটা ইন্টিগ্রেবল। তাহলে সবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা এপসাইলন চুজ করে ফেলা, ঠিক আছে? একটা পজিটিভ এপসাইলন আমরা ধরে ফেললাম। আচ্ছা একটা জিনিস তোমরা বলো তো, আমরা কি কি জানি অলরেডি? আমরা জানি যে এফটা ইন্টিগ্রেবল, তো এফ যেহেতু ইন্টিগ্রেবল তাহলে এই যে এপসাইলনটা চুজ করেছি, এফ যেহেতু ইন্টিগ্রেবল আর অফ এবি তে আছে, ঠিক আছে, শর্টকাটে লিখে ফেললাম এফ আর অফ এবি তে আছে মানে এফ ইন্টিগ্রেবল। তাহলে যেহেতু এফটা ইন্টিগ্রেবল, এই যে এপসাইলনটা চুজ করলাম, সেই এপসাইলনের জন্য কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে এফ এর জন্য কি পাই? এখনই যেটা বললে সেই utf মাইনাস l। হ্যাঁ এরকম একটা পার্টিশন পাবো। আচ্ছা পার্টিশনটাকে নাম দিলাম P1, কোথা থেকে পাবো? এবি থেকে, such that ইউ পার্টিশনটাকে ধরেছি P1 এফ ফাংশনের রেসপেক্টে মাইনাস এল লোয়ার সাম পার্টিশনটাকে P1 এফ ফাংশনের রেসপেক্টে, সেটা লেস দ্যান এপসাইলন হবে, ক্যালকুলেশন মেলানোর জন্য লেস দ্যান এপসাইলন বাই 2 করলাম আর কি, ক্যালকুলেশন মেলানোর জন্য লেস দ্যান এপসাইলন বাই 2 করলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? আবার অলসো অ্যাজ জিটাও হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে এই যে এপসিলনটা চুজ করেছিলাম সেই এপসিলনটার জন্য আবার কি পাবো? জি এর জন্য আবার একটা এরকম একটা পার্টিশন পাবো। এফ যেহেতু ইন্টিগ্রেবল এফ এর জন্য একটা পার্টিশন ধরলাম P1, জি যেহেতু ইন্টিগ্রেবল জি এর জন্য একটা পার্টিশন ধরলাম P2, কোথা থেকে ধরলাম? এবি থেকে, সাজ দ্যাট কে বলতে পারে এখানে কি হবে? আপার সাম ইউ P2, এখানে কি হবে ফাংশনটা?
জি জি মাইনাস এল লোয়ার সাম পি টু জি ক্যালকুলেশনে মেলানোর জন্য ধরলাম x/2। অসুবিধা আছে কারণ হওয়ার কথা না। আমি কি বোঝাতে পারছি? দেখো, আচ্ছা এইবার সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের একটা পার্টিশন দরকার, ঠিক আছে? সমস্যা হচ্ছে আমাদের একটা পার্টিশন দরকার, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে দুটো। তাহলে দুটো পার্টিশন, একটা P1 পেয়েছি, একটা P2 পেয়েছি, সেখান থেকে একটা করতে গেলে কি করতে হয়? স্যার ধরে নেব P is equal to P1 union P2। কারেক্ট, P ইকুয়াল টু P1 ইউনিয়ন P2। তো একটা কাজ করি, P না ধরে একই ব্যাপার, P ধরলেও হয়, ধরো P0, ঠিক আছে? P0 ধরে নিই, P1 ইউনিয়ন P2। এতে লাভ কি হয়? অনেকবার এরকম করেছি। কি লাভ হয় ইউনিয়ন করলে? P0টা রিফাইনমেন্ট হয়ে যায়, P1 P0টা আর রিফাইনমেন্ট P2 হয়ে যায়, ভেরি দুটোর। গুড। P1টাও দেখো এবির উপরই পার্টিশন, এই যে P1টাও এবির উপর, P2টাও এবির উপর, একটা সেম ইন্টারভাল, একই ইন্টারভাল, এটা এবি। তার উপর দুটো ফাংশন আছে, একটা এফ, ধরো এই ফাংশনটা এফ, এই ফাংশনটা জি, দুটো আলাদা আলাদা ফাংশন। তাহলে ইন্টারভাল তো এবি, সেখানে একটা পার্টিশন ধরলাম, এই পার্টিশনটা P1, আর আরেকটা পার্টিশন অন্য একটা কালি দিয়ে ধরলাম, এটা P2। তো এবার দুটোকে কম্বাইন করে নাও, সেটাই P0। তাহলে P0টা এবির ওপরই তো থাকছে, এবং P0টা কি হবে? ইজ এ রিফাইনমেন্ট অফ বোথ, দুটোরই রিফাইনমেন্ট। P1 and P2, তাহলে P1 এর রিফাইনমেন্ট আর P2 এর রিফাইনমেন্ট। তাহলে P0 দুটোরই রিফাইনমেন্ট, এবং তার ফলে যেহেতু রিফাইনমেন্ট হয়ে গেছে, রিফাইনমেন্টের ক্ষেত্রে আমরা অনেকগুলো ফর্মুলা জানি না। আচ্ছা, কে বড় হবে? এল, অতএব তাহলে একটা কাজ করি, দেন এল P1F আর এল P0F। আমি একটু বলে দিই, P0 P1 এর রিফাইনমেন্ট, লোয়ার সাম রিফাইন করলে কি হয়? স্যার বেড়ে বেড়ে যায় যায়। স্যার। বেড়ে যায়, লেস দ্যান ইকুয়াল টু P0 রিফাইনমেন্ট। তো এবার এল P0F আর ইউ P0F, ইউ মানে আপার সাম, একই পার্টিশন, এটা লোয়ার সাম, এটা আপার সাম, একই পার্টিশনের রেসপেক্টে একই ফাংশনের, কি হবে? স্যার লেস দেন অর ইকুয়াল টু। লেস দ্যান ইকুয়াল টু, কারণ আপার সাম লেস দেন সবসময় হয়ে বড়, যাবে, কমে যাবে রিফাইন। বড় হয়ে যাবে। এইবার ইউ ভালো করে দেখো, P1F, এবার কি হবে? P0 হচ্ছে রিফাইনমেন্ট, লেস দেন অর ইকুয়াল টু, ছোট হয়ে যাবে ওটা, ছোট হয়ে যাবে। রিফাইনমেন্টটা ছোট হয়ে যাবে। রিফাইনমেন্ট করলে ছোট হয়ে যায় আপার সাম, ভেরি গুড। সেমিকোলন, আরেকটা এল P2, G আর এল P0, G। একই রকম ভাবে কি হবে? P0 যেহেতু P2 রিফাইনমেন্ট, তাহলে আবার লেস দেন ইকুয়াল টু, এটা আবার লেস দেন ইকুয়াল টু ইউ আপার সাম P0, G, এটা লেস দেন ইকুয়াল টু হবে আপার সাম P2, G। দেখো, এটা যাতে মাথায় থাকে, যখন আমরা পার্টিশনটা P1 নিব তখন ফাংশনটা F, যখন পার্টিশনটা P2 নিব তখন ফাংশনটা G, তাই না? আমরা দেখো P1 এর জন্য, এই যে P1টা কার জন্য হয়েছিল? F ফাংশনের জন্য। কিন্তু যখনই আমরা P1 করব তখন কিন্তু F নিতে হবে, আর যখনই আমরা P2 পার্টিশন নেব তখনই কিন্তু ফাংশনটা G নিতে হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম, এটা আমাদের এবি, একটা ইন্টারভাল, এটা একটা ফাংশন এফ, ঠিক আছে? আগের বার কিরকম ছবি এঁকেছিলাম, আগের বার তো কোনো কিছু আঁকিনি, যাই হোক আমি বলে দিচ্ছি। ধরো এটা একটা ফাংশন এফ, আর লাল কালি দিয়ে একটা ফাংশন আছে জি। এফ ফাংশনটা ইন্টিগ্রেবল, তার জন্য একটা পার্টিশন এক্সিস্ট করেছে, কালো কালি দিয়ে একটা পার্টিশন তৈরি করলাম, P1 পার্টিশন, কালো কালিটা হচ্ছে P1। আর জি আরেকটা ফাংশন, তার জন্য একটা পার্টিশন লাল কালি দিয়ে P2।
একটা P1 একটা P2, তাহলে এই ফাংশনটা হচ্ছে জি, আর কালো কালি দিয়ে এই ফাংশনটা হচ্ছে এফ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্য কিন্তু এফ বা জি এটা ইন্টিগ্রেবল দেওয়া আছে, আমাদের উদ্দেশ্য কিন্তু এফ প্লাস জি যোগফলটা ইন্টিগ্রেবল, এটা দেখানো। তাহলে যোগফলটা যদি ইন্টিগ্রেবল হয় তাহলে একটা জিনিস দেখো, আমরা কি করলাম, আমরা এই লাল কালি আর কালো কালি দুটো পার্টিশন P1 আর P2 তাকে কম্বাইন করলাম, কম্বাইন করার ফলে P0 কি হয়ে গেল, P0 এর মধ্যে এটা পড়লো, এটা তো থাকবেই, এইটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট P0 এর মধ্যে থাকলো, তাই না, প্রত্যেকটা কম্বাইন হয়ে গেল। তাহলে টোটালটা লাল আর নীল, লাল আর কালো কালি মিলে যেটা হলো সেটা হচ্ছে P0, তাহলে P0টা হচ্ছে P1 আর P2 ইউনিয়ন। আর কি জানলাম, আর আমরা এই যে একটা ইনইকুয়ালিটি দুটো, সেই দুটো ইনইকুয়ালিটি আমরা পেলাম। এই দুটো ইনইকুয়ালিটি থেকে এখানে বিয়োগ করো ইউ P0, F মাইনাস এল P0, F, এইটা বড় হবে না ইউ P1, F মাইনাস এল P1, F বড় হবে? এরকম টাইপের জিনিসগুলো কিন্তু এর আগেও বলেছে। এখান থেকে এটা বিয়োগ করো আর এখান থেকে এটা বিয়োগ, লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এইটা অনেকটা বড়, ইউ P1, F সব থেকে বড় আর এল P1, F সব থেকে ছোট, তাহলে তাদের ডিফারেন্সটা অনেকটা বেশি হবে, বড় আর ছোট সব থেকে বড় আর সব থেকে ছোট ডিফারেন্সটা বেশি হবে, লেস দেন ইকুয়াল। এবং সিমিলারলি এন্ড একই রকম ভাবে ইউ P0G মাইনাস এল P0G এদের বিয়োগফল, এই যে সিমিলার ওয়েতে ইউ P2G মাইনাস এল P2G, আমি কি বোঝাতে পারছি? হবে কি হবে না? ঠিক আছে, এটা এই যে এই দুটোর বিয়োগফল হচ্ছে এইটা ইউ P2G মাইনাস এল P2G। আচ্ছা দেখো তো, ইউ P1F মাইনাস এল P1F, এই যে ইউ P1F মাইনাস এল P1F লেস দেন কত ধরেছিলাম? এপসাইলন বাই 2। এপসিলন বাই 2। এপসাইলন বাই 2। আর ইউ P2G মাইনাস এল P2G এটাও লেস দেন এপসিলন বাই 2। তাহলে আমরা কি এখানে বলতে পারি এইটা লেস দেন এপসিলন বাই 2 এন্ড এটাও লেস দেন এপসিলন বাই 2? তার মানে আমরা কি বলতে পারি ওভারঅল, অতএব ইউ P0F মাইনাস এল P0F, এই যে এই টার্মটা লেস দেন ইকুয়াল টু ইউ P1F মাইনাস এল P1F ছিল, সেটা আবার লেস দেন এপসিলন বাই 2। তার মানে ওভারঅল বলতে পারি এটা লেস দেন এপসিলন বাই 2 এন্ড ইউ P0G মাইনাস এল P0G কি বলতে পারি, এটাও সিমিলারলি লেস দেন এপসিলন বাই 2। এটাকে বক্স করে দিই, নাম দিলাম 1। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এখনো কিন্তু আমাদের থিওরেমের প্রমাণটা হয়নি। যদি বলো স্যার কেন হয়নি, এই দুটো যোগ করলেই তো হয়ে যায়, না এই দুটো যোগ করলে একটা জিনিস দেখাতে হবে, আমাদের কিন্তু ফাংশনটা দেখো, এই যে ইউ একটা পার্টিশন পি এরকম দরকার, যাই হোক সেটা আমি P0 হয়তো পেয়েছি, পি এর জায়গায় হয়তো P0 পেয়েছি, কিন্তু এফ প্লাস জি দরকার, এফ প্লাস জি ফাংশনের উপর দরকার, তাহলে এখনো কিন্তু ওই জিনিসটা আসেনি। এখানে দেখো একটা পেয়েছি, সেখানে এফ ফাংশনের জন্য পেয়েছি, এখানে আবার পেয়েছি আপার সাম মাইনাস লোয়ার সাম জি ফাংশনের জন্য পেয়েছি। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এফ প্লাস জি এই ফাংশনের জন্য আপার সাম মাইনাস লোয়ার সামটা কত হচ্ছে। তার জন্য কি করব, আমরা এই যে P1 P0 যে পার্টিশনটা ধরে নিয়েছিলাম, সেই P0 পার্টিশনটা যেটা P1 আর P2 ইউনিয়ন, সেটাকে ধরে নিচ্ছি x0 x1 x2 ডট ডট করে xn, where a equal to x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, ডট ডট করে লেস দেন xn, এটা হচ্ছে b, তাই না? দেখো ঠিক আছে, এবার এই যে P0 পার্টিশনটা যে পেয়েছি, সেই P0 পার্টিশনটা মানে তাহলে বুঝতে হবে যে এই প্রত্যেকটা পয়েন্ট, লাল কালি কালো কালি প্রত্যেকটা পয়েন্ট, কালো কালিও আছে লাল কালিও আছে প্রত্যেকটা পয়েন্ট, তাহলে গোটাটাই হচ্ছে P0।
এই P0 পার্টিশনের রেসপেক্টে অনেকগুলো সাব ইন্টারভাল পাবো। এই পয়েন্টটা ধরো x0, তারপরে এটা x1, এইটা x2, x3, x4 এভাবে চলতে চলতে লাস্টে একটা xn, তাই না? তাহলে এই পয়েন্টটা হচ্ছে x0, এই পয়েন্টটা হচ্ছে xn। ধরে নিচ্ছি ক্যাপিটাল এমআর, ঠিক আছে? ক্যাপিটাল এমআর, সেই ক্যাপিটাল এমআরটা কি সুপ্রিমাম অফ f প্লাস জি অফ এক্স। তাহলে কার সুপ্রিমাম? f প্লাস জি অফ এক্স, এখানে x হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ, আর স্মল এম আর সেটাকে ধরে নিব ইনফিমাম অফ f প্লাস জি অফ এক্স। তাহলে f প্লাস জি ফাংশনের সুপ্রিমাম আর f প্লাস জি ফাংশনের ইনফিমাম আমরা ধরে নিলাম প্রত্যেকটা সাব ইন্টারভাল এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর। ক্লিয়ার? আচ্ছা, এম আর ড্যাশ আরেকটা ধরলাম, এটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, শুধু এফ এক্স এর সুপ্রিমাম কোথায়? এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। সিমিলারলি স্মল এম আর ড্যাশ ইনফিমাম অফ এফ এক্স, এক্স যেখানে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। আবার ধরলাম ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ সুপ্রিমাম অফ জি এক্স, এক্স যেখানে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ, আর স্মল এম আর ডবল ড্যাশ এটা হচ্ছে ইনফিমাম অফ জি এক্স, এখানে এক্স বিলং করছে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। কার জন্য? ফর প্রত্যেকটা হচ্ছে আর এর মান 1 2 ডট ডট করে এন। আচ্ছা, এটাকে নিচে লিখি। হ্যাঁ, বোঝাতে পেরেছি? আরেকবার বলে দিই আমি কি করতে চাই। ক্যাপিটাল এম আর এফ প্লাস জি এর সুপ্রিমাম এই সাব ইন্টারভালে, স্মল এম আর ইনফিমাম সিমিলারলি এফ প্লাস জি এর, ক্যাপিটাল এম আর ড্যাশ শুধুমাত্র এফ এর সুপ্রিমাম, আর ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ শুধুমাত্র জি এর সুপ্রিমাম। তাহলে ক্যাপিটাল এম আর ড্যাশ হচ্ছে এফ এর সুপ্রিমাম, ক্যাপিটাল এম আর ডবল ড্যাশ জি এর সুপ্রিমাম, আর ক্যাপিটাল এম আর হচ্ছে এফ প্লাস জি এর সুপ্রিমাম। কে বলতে পারে দেন এম আর বড় হবে না এম আর ড্যাশ প্লাস এম আর ডবল ড্যাশ বড় হবে? ক্যাপিটাল এম আর বড় হবে। এম আর মানে এফ প্লাস জি এর ফাংশনের সুপ্রিমাম। সুপ্রিমাম। ইন্টারভ্যালটা যে কোনো ইন্টারভ্যালই হোক, সেটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, সুপ্রিমাম অফ এফ প্লাস জি লেস দেন ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ প্লাস সুপ্রিমাম অফ জি হয়, এটা কি করিয়েছিলাম আমি এর আগে? ফাংশন দিয়ে হয়তো করেনি, কিন্তু সেট দিয়ে করিয়েছিলাম। সুপ্রিমাম অফ হ্যাঁ এফ প্লাস স্যার, বি লেস দেন ইকুয়াল টু a এরকম প্লাস বি। হ্যাঁ স্যার, সুপ্রিমাম এ প্লাস সুপ্রিমাম বি। অনেক সময় না দুটো ফাংশন, আমি একটু বলে দিই। ধরো এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, তাদের সুপ্রিমামের থেকে এফ প্লাস জি এর সুপ্রিমামটা ছোট হয়ে যায়, জানো কিরকম? ধরো, বা সমানও হয়ে যেতে পারে, এরকম হতে পারে। ধরো এরকম হলো এফ এক্সটা ধরলাম এক্স স্কোয়ার, যে কোনো একটা জায়গায় ধরো 0,2, ঠিক আছে? এফ এক্সটা ধরলাম কত? এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এফ এর সুপ্রিমাম কত হবে? 4। 4। তাহলে ধরো এরকম এম আর ড্যাশ হলো 4, এম আর ড্যাশটা হচ্ছে এফ এর। আচ্ছা, আরেকটা ফাংশন জিএক্স এমন নিলাম যাতে করে জিএক্স এর একটা সুপ্রিমাম থাকবে, যে কোনো একটা সুপ্রিমাম হোক, কিন্তু এফ এক্স প্লাস জিএক্স যখন যোগ করব তখন সেটা আরো ছোট হয়ে যাবে। বুঝতে পারা গেছে? যেমন ধরো উদাহরণস্বরূপ এরকম একটা জিএক্স ফাংশন নিই, ধরো জিএক্স টাকে মাইনাস এক্স স্কোয়ার ধরলাম, তাহলে জিএক্স টাকে যদি মাইনাস এক্স স্কোয়ার ধরি, তাহলে জিএক্স এর সুপ্রিমাম কত হবে?
জিরো তো, 0, লিস্ট আপার বাউন্ড। আচ্ছা তাহলে এবার এফ প্লাস জি যদি যোগ করি, 0, তার সুপ্রিমম কত হচ্ছে, এম আর কত হচ্ছে, কনস্ট্যান্ট ফাংশন তো, তার সুপ্রিমমও 0, ইনফিনিমম 0। তাহলে দেখো তো এম আর লেস দেন ইকুয়াল টু এম আর ড্যাশ প্লাস এম আর ডবল ড্যাশ হচ্ছে, এটা 4, এটা 0, এটা 0। ক্লিয়ার হিসাবটা বোঝাতে পেরেছি? তাহলে এফ প্লাস জি এর সুপ্রিমমটা কি হবে, সুপ্রিমম এফ প্লাস সুপ্রিমম জি এর থেকে ছোট হতে পারে বা সমানও আবার হতে পারে। এখানে দেখো ছোট হয়ে গেল, এখানে 4 প্লাস 0 আর এটা 0। ক্লিয়ার বোঝাতে পেরেছি? তাহলে কি হবে এখানে, এটা লেস দেন ইকুয়াল টু হবে। আর স্মল এম আর এম আর ড্যাশ আর এম আর ডবল ড্যাশ, এটা কি হবে, এম আরটা ছোট হয়ে যাবে এবার। MR কে ছোট হবে, এম আরটা ছোট হয়ে যাবে, না স্মল এম আরটা ছোট হবে না। উদাহরণ দেখবো, এ বড় হয়ে যাবে এম আরটা, ওটা উদাহরণ, হ্যাঁ স্মল এম আরটা এখানে বড় হয়ে যাবে। উদাহরণ দেখতে পারো, এটাকে নিয়ে মিলিয়ে নিতে পারো, এটাকে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? এটা এই ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, এফ প্লাস জি এর সুপ্রিমমটা এফ এর সুপ্রিমম আর জি এর সুপ্রিমমের যোগফল থেকে ছোট, আর এফ প্লাস জি এর ইনফিনিমমটা এফ এর ইনফিনিমম আর জি এর ইনফিনিমম থেকে বড় বা সমান, ঠিক আছে? এটা হয়ে যাবে। তাহলে এই রিলেশনটা যাতে মাথায় রাখে। কার জন্য এটা হবে, ফর আর ইকুয়াল টু 1 2 ডট ডট করে এম। ব্যাস আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা কি করব, আচ্ছা এই জায়গাটা আমি মেটাচ্ছি না, এটা উদাহরণটা ছিল, উদাহরণটা দিয়ে রাখলাম। এবার খুব সিম্পল জিনিস, ইউ P0 পার্টিশনের রেসপেক্টে এফ প্লাস জি, P0 পার্টিশনের রেসপেক্টে এফ প্লাস জি ফাংশনের রেসপেক্টে আপার সাম। আচ্ছা ফর্মুলা কি, কে বলতে পারে আপার সামের ফর্মুলা, এফ প্লাস জি এর আপার সামের ফর্মুলা P0 পার্টিশনের রেসপেক্টে কি হবে, ফাংশনের সুপ্রিমম। আচ্ছা ফাংশন মানে এফ প্লাস জি, তাহলে এফ প্লাস জি এর সুপ্রিমমটা কি ধরেছি আমরা, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমম, তাহলে এম আর ক্যাপিটাল এম আর, তাই না? তাহলে ফাংশনের সুপ্রিমম প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ক্যাপিটাল M1 ইনটু ফার্স্ট সাব ইন্টারভ্যাল তার লেন্থ, নেক্সট ক্যাপিটাল M2 সেকেন্ড সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমম, ফাংশন মানে কিন্তু এফ প্লাস জিটাতে মাথায় থাকে, ইনটু সেকেন্ড সাব ইন্টারভ্যালের লেন্থ। এইভাবে চলতে চলতে ক্যাপিটাল MN লাস্ট সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমম ইনটু সাব ইন্টারভ্যালের লেন্থ। ক্লিয়ার বোঝাতে পেরেছি? এবার তোমরা বলো ক্যাপিটাল M1, এটাকে বলতে পারি আর এর মান যখন 1, এখানে আর এর মানে 1 বসাও, তাহলে ক্যাপিটাল M1 লেস দ্যান ইকুয়াল টু কত হবে, আর এর মান যদি 1 বসাই তাহলে এই যে রিলেশনটা, সেই রিলেশন থেকে কি বলতে পারি, ক্যাপিটাল M1 লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল M1 ড্যাশ প্লাস ক্যাপিটাল M1 ডবল ড্যাশ। তাহলে ক্যাপিটাল M1 লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল M1 ড্যাশ প্লাস ক্যাপিটাল M1 ডবল ড্যাশ করতে পারি, ইনটু x1 মাইনাস x0 প্লাস সিমিলারলি ক্যাপিটাল M2 আর এর মান 2 বসাও, লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল M2 ড্যাশ প্লাস ক্যাপিটাল M2 ডবল ড্যাশ ইনটু সেকেন্ড সাব ইন্টারভালের লেন্থ দ্যাট ইজ x2 মাইনাস x1 প্লাস ডট ডট করে লাস্টেরটা ক্যাপিটাল MN একই রকম ভাবে ক্যাপিটাল MN ড্যাশ প্লাস ক্যাপিটাল MN ডবল ড্যাশ ইনটু xn মাইনাস xn মাইনাস 1। দুটো টার্ম এখানে পেলাম, একবার হচ্ছে ড্যাশ দিয়ে আর একবার ডবল ড্যাশ দিয়ে। যখন যেগুলো ড্যাশ দিয়ে আছে সেগুলোকে আলাদা করে দিই, সেগুলোকে আলাদা করা মানে ক্যাপিটাল M1 ড্যাশ ইনটু x1 মাইনাস x0 প্লাস, এটা হয়ে গেল। নেক্সট এইখানে ক্যাপিটাল M2 ড্যাশ ইনটু x2 মাইনাস x1 হয়ে গেল, ডট ডট করে এখানে ক্যাপিটাল MN ড্যাশ ইনটু xn মাইনাস xn মাইনাস 1 প্লাস, এটা আলাদা, প্লাস ক্যাপিটাল M1 ডবল ড্যাশ, এই যে ডবল ড্যাশ ইনটু x1 মাইনাস x0 প্লাস ক্যাপিটাল M2 ডবল ড্যাশ
into x2 minus x1 plus capital Mn double dash into xn minus xn minus 1। কে বলতে পারে এই প্রথম টার্মটা কি? ফার্স্ট এটা কে বলতে পারে? U P1 U U P1F P1F না, P1 পার্টিশন ধরিনি আমরা, P0 পার্টিশন ধরেছি। P0 এটা P0 পার্টিশন। UP0F U P0F P1 না, আমরা P1 আর P2 এর বদলে তো P0 নিয়ে এসেছি। এটা হচ্ছে P0 পার্টিশনের রেসপেক্টে F এর আপার সাম। কেন F এর আপার সাম বলছি? কারণ F এর সুপ্রিমাম গুলো দেখো প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে M1 ড্যাশ M2 ড্যাশ। কেন? এই যে ধরেছি F এর দেখো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল, ফার্স্ট সাব ইন্টারভ্যাল x0 থেকে x1, আর এর মান যদি 1 বসাই x0 থেকে x1, সেখানে দেখো ফাংশনের সুপ্রিমাম হচ্ছে F, ফাংশনের সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল M1 ড্যাশ। পরের সাব ইন্টারভ্যালে M2 ড্যাশ। তাহলে দেখো এখানে কি করেছি আমরা, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে F ফাংশনের সুপ্রিমাম দ্যাট ইজ M1 ড্যাশ M2 ড্যাশ এগুলো নিয়েছি, আর তার সাথে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ গুলো গুণ করেছি। কোন সাব ইন্টারভ্যাল গুলো? যেই সাব ইন্টারভ্যাল গুলো P0 পার্টিশন থেকে পেয়েছি, P0। তাহলে কি বলতে পারি আমরা? এটা হচ্ছে F ফাংশনের আপার সাম P0 পার্টিশনের রেসপেক্ট। আর পরেরটা ডবল ড্যাশটা U P0G U P0G, ভেরি গুড। তাহলে আলটিমেটলি ওভারঅল দুটোকে কম্বাইন করে কি বলতে পারি? U P0 F প্লাস G, এই যে ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু, তাহলে কি হবে? লেস দ্যান ইকুয়াল টু U P0F প্লাস U P0G। আমি কি বোঝাতে পারছি? 2 বক্স। সিমিলারলি যদি আমি এলটা ইউজ করি, L P0F প্লাস G কি হবে তাহলে? ফর্মুলা স্মল m1 into x1 minus x0 লোয়ার সাম, স্মল m2 into x2 minus x1 প্লাস ডট ডট করে স্মল mn into xn minus xn minus 1। ঠিক আছে, এবার স্মল m1 কি হবে? এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু m1 ড্যাশ প্লাস m1 ডবল ড্যাশ ইন্টু x1 মাইনাস x0। তারপর একই রকম ভাবে স্মল m2 গ্রেটার দ্যান ইকুয়াল টু m2 ড্যাশ প্লাস m2 ডবল ড্যাশ ইন্টু x2 মাইনাস x1। লাস্টে এইভাবে চলতে চলতে ডট ডট করে স্মল mn ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু প্লাস mn ডবল ড্যাশ ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটাকে এবার কিভাবে লিখতে পারি? একই রকম ভাবে m1 ড্যাশ into x1 minus x0 plus m2 dash into x2 minus x1 plus mn dash into xn minus xn minus 1 আর প্লাস ডবল ড্যাশ গুলো m1 ডবল ড্যাশ into x1 minus x0 plus m2 ডবল ড্যাশ plus x2 minus x1 আর লাস্টে এইভাবে চলতে চলতে mn ডবল ড্যাশ into xn minus xn minus 1। প্রথমটা কত? L লোয়ার সাম P0 পার্টিশন F এর প্লাস লোয়ার সাম P0 পার্টিশন G এর। তাহলে ওভারঅল কি বলতে পারি? অতএব L P0 F প্লাস G কি হয়ে গেল এখানে? ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা ইকুয়াল টু হবে, ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু L P0 F প্লাস L P0G। 3 2 আর 3 কে কেউ যদি বিয়োগ করো কি হবে? কেউ বলতে পারবে? 2 আর 3 কে যদি আমরা বিয়োগ করি কে বলতে পারে কি হবে? 2 আর 3 যদি আমরা বিয়োগ করি এপসাইলন হয়ে যাবে। U P0 F plus G minus L P0 F plus G less than equal to, এই যে less than equal to U P0 F
এটাকে থার্ড ব্র্যাকেট দিই, প্লাস ইউ p0g মাইনাস, আচ্ছা এটাকে যদি সাইন চেঞ্জ করি কি হবে, এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটাও চেঞ্জ হয়ে যায় লেস দেন ইকুয়াল টু, তাহলে মানে এটা আর এটা লেস দেন ইকুয়াল টু দুটোই হয়ে গেল, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এল p0f জাস্ট ক্যালকুলেশন ইনইকুয়ালিটি প্লাস এল p0g, এই দুটোকে একসাথে নাও আর এই দুটোকে একসাথে, ইউ p0f মাইনাস এল p0f প্লাস ইউ p0g মাইনাস এল p0g, এটা লেস দ্যান এপসিলন বাই 2, এটাও লেস দ্যান এপসিলন বাই 2 ইকুয়াল টু এপসিলন। কোথা থেকে পেয়েছি, এই যে এক, কাজ কমপ্লিট। f প্লাস জি ইজ ইন্টিগ্রেবল। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, তাহলে f প্লাস জি ইন্টিগ্রেবল হলো কি করে, এরকম একটা পার্টিশন p0 পেলাম, f প্লাস জি এর এই ফাংশনের আপার সাম p0 পার্টিশনের রেসপেক্টে মাইনাস লোয়ার সাম লেস দ্যান এপসিলন, তাহলে f প্লাস জি এটা রিমেইন ইন্টিগ্রেবল। বোঝাতে পেরেছি, এটা একটা পার্ট, ফার্স্ট পার্ট হলো। তাহলে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে এই ফাংশনটা f, এই ফাংশনটা g, প্রথম কাজ হচ্ছে f এর f ইন্টিগ্রেবল বলে তার রেসপেক্টে একটা পার্টিশন p1 নিলাম, g ইন্টিগ্রেবল বলে তার রেসপেক্টে একটা পার্টিশন p0 নিলাম, p0 আর সরি p2 নিলাম, p2 আর p1 এর ইউনিয়ন করে একটা পার্টিশন নিলাম p0, যেটা গোটা ab এর উপর হলো, এবং সেই পার্টিশনটার ক্ষেত্রে কি হলো, সেই p0 পার্টিশনের রেসপেক্টে f টাও হবে প্রযোজ্য, g টাও প্রযোজ্য হবে, কিন্তু f আর g শুধুমাত্র আলাদা আলাদা করে প্রযোজ্য হলে হবে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে f প্লাস g। তাহলে f প্লাস জি এর জন্য কি করলাম, আমরা এরকম একটা সূত্র দেখলাম যে f প্লাস জি এর যদি আপার সাম করি সেম পার্টিশনের রেসপেক্টে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা, আপার সাম যদি f প্লাস জি এর করি, ভালো করে দেখো f আর g দুটো ফাংশনের যোগফলের আপার সাম একই পার্টিশনের রেসপেক্টে, সেটা কি হয়ে যায় সবসময় ছোট বা সমান, f এর রেসপেক্টে আপার সাম প্লাস g এর রেসপেক্টে আপার সাম। তাহলে f আর g দুটো আলাদা আলাদা ভাবে যদি আপার সাম করি, আর যদি দুটোকে কম্বাইন করে আপার সাম করি, তাহলে আলাদা আলাদা করলে আপার সামটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি আলাদাভাবে লোয়ার সাম করি আর f প্লাস জি একসাথে কম্বাইন করে লোয়ার সাম করি, তাহলে একসাথে যদি লোয়ার সাম করো তাহলে লোয়ার সামটা বড় হয়ে যাবে। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, আপার সাম করলে ইউ p0 f প্লাস জি এর আপার সামটা ছোট হয়ে যায় এই দুটো যোগফলের থেকে, আর লোয়ার সামটা কি হয়ে যায় বড় হয়ে যায় f প্লাস জি এর এই দুটোর থেকে, বুঝতে পেরেছি? তাহলে এই দুটোর যখন আপার সাম আর লোয়ার সাম f প্লাস জি এর যখন পেয়ে গেছি, তখন তাদের বিয়োগ করে দিলাম, এটা লেস দেন ইকুয়াল টু এটা, বিয়োগ যখন এখানে মাইনাস করে দেবো তাহলে এখানে লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এরকম মাইনাস মাইনাস, মানে মাইনাস ও কমন নিয়ে নিয়েছি। এবার এটার সাথে এটা আর এটার সাথে এটা, p0f l p0f u p0g l p0g দুটোকে কম্বাইন করলাম, এটাকে কম্বাইন করলাম, এটা লেস দেন এপসিলন বাই 2, এটা লেস দেন এপসিলন বাই 2 অলরেডি আমরা পেয়ে গেছিলাম এই যে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি থেকে বলতে পারি f প্লাস g সেটা হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল অন ab। কারো অসুবিধা আছে জিজ্ঞেস করতে পারো যদি কারো সমস্যা থাকে। নেক্সট সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা কি ছিল, ফার্স্ট পার্ট হয়ে গেল, তাহলে f প্লাস জি ইন্টিগ্রেবল, সেকেন্ড পার্টে আছে f প্লাস জি তে ইন্টিগ্রেবল, ভালো কথা, তার মানে তার ইন্টিগ্রেশন করা যাবে a থেকে b তে, সেই ইন্টিগ্রেশনের যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে f এর ইন্টিগ্রেশনের যে ভ্যালু প্লাস g এর ইন্টিগ্রেশনের যে ভ্যালু। তো আমরা ছোটবেলা থেকে এরকম করে এসেছি না, আমরা কি করেছি, আমি যদি কাউকে বলি এরকম যে ইন্টিগ্রেশন করো e টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার dx, তো কি করে ইন্টিগ্রেশন করি, বলি সেটা হচ্ছে e টু দি পাওয়ার x dx প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন dx, এটা f এটা g, তাহলে f প্লাস g এর যদি ইন্টিগ্রেশন করি সেখানে কি হয়ে যায়, f এর আলাদাভাবে ইন্টিগ্রেশন, g এর আলাদাভাবে ইন্টিগ্রেশন, ওটাই বলেছে দেখাতে। ঠিক আছে, তাহলে ওটা আমরা এবার দেখাবো, আমি কি বোঝাতে পারলাম? সেকেন্ড পার্ট, একটা এপসাইলন চুজ করি, পজিটিভ, অসুবিধা হলে আমাকে বলবে। দেখো ফার্স্ট পার্টি যদি কারো সমস্যা থাকে তো আমাকে বলতে পারো, ফার্স্ট পার্টি কারো কোনো সমস্যা আছে?
আমরা একটা এপসাইলন চুজ করে ফেললাম, ঠিক আছে? যেহেতু এফটা রিমেইন ইন্টিগ্রেবল বলে দেওয়া আছে, খুব ঠান্ডা মাথায় দেখো আমি এটা লিখতে পারি কিনা, আগে আমি স্টেটমেন্টটা লিখছি, তারপরে তোমরা বলবে কেন লিখতে পারি। তাহলে এরকম একটা পার্টিশন পাবো কিনা, P1, আগের P1 আর এই P1 আলাদা, ঠিক আছে? আগের P1 যেটা বলেছিলাম, আগের পার্টটা প্রমাণ করতে এটা আলাদা, তো গুলিয়ে ফেলবে না, এটা আলাদা P1 নতুন ভাবে, সেকেন্ড পার্টে নতুন ভাবে আবার P1 এবির ওপর সাজ দ্যাট ইউ P1 এ লেস দেন ইন্টিগ্রেশন a to b a প্লাস এপসাইলন বাই 2। এইটা যদি বুঝে যেতে পারো আর কিছু নেই গোটা থিওরেম, সেকেন্ড পার্টের প্রমাণ। এই লাইনটা খালি বুঝতে হবে। কি করে এই লাইনটা পেলাম আমি আরেকবার বলছি, এফ যদি ইন্টিগ্রেবল হয়, ভালো করে দেখো, তাহলে এরকম একটা পার্টিশন পাবো P1, যাতে করে ইউ P1 এফ লেস দেন ইন্টিগ্রেশন a to b a প্লাস এপসাইলন বাই 2। হাউ ক্যান উই গেট দিস? এইটা কি করে সম্ভব পাওয়া? কেউ কি আইডিয়া দিতে পারবে আমাদের, বলতে পারবে? যদি এটা আমরা পেয়ে যাই তাহলে আর কিছু নেই, বাকিটা সব খুব সিম্পল বোঝা, জাস্ট যোগ বিয়োগ আর ক্যালকুলেশন। এটা কি করে পাই, কে বলতে পারে? হ্যাঁ? না ডারবক্স থিওরেম না, ডারবক্স অনেক কিছু ছিল। ডারবক্স ছিল refine করে ডেল্টা মেথড পাবো, ডারবক্সটা যদি আলোচনায় আসলো বলে, ডারবক্সে ছিল যে এরকম একটা এপসিলনের জন্য একটা ডেল্টা পাবো, যাতে করে যেই সমস্ত পার্টিশনের নর্ম গুলো ডেল্টার থেকে ছোট সেই সমস্ত পার্টিশনের ক্ষেত্রে, এখানে কোনো ডেল্টা ইউজ করিনি, তো এই ক্ষেত্রে আমি ডারবক্স লাগাবো না। ডারবক্স ছাড়া আরেকটা প্রপার্টি ছিল, আরেকটা ছিল স্যার সুপ্রিমামের সুপ্রিমাম এস ইকুয়াল টু ক্যাপিটাল এম, মনে আছে একটা থিওরেম ছিল এর আগের হ্যাঁ সেমিস্টারে? স্যার কি ছিল থিওরেমটা আমি আরেকবার বলছি, এই থিওরেমটা দেখো কতবার কাজে লেগেছে, এটা কিন্তু বলা যাবে না। মানে এই থিওরেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা সুপ্রিমাম এস হচ্ছে ক্যাপিটাল এম আর ইনফিমাম এস হচ্ছে স্মল এম। তাহলে কি ছিল, যে কোনো এপসিলনের জন্য দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ওয়াই এস থেকে such that ক্যাপিটাল এম মাইনাস এপসাইলন লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম। মনে পড়ছে সবার? আশা করি সবার এটা মনে আছে। আপার ইন্টিগ্রাল a to b f আর লোয়ার ইন্টিগ্রাল, আচ্ছা প্রথমে লোয়ার দিয়ে স্টার্ট করি। লোয়ার ইন্টিগ্রাল a to b f কি হয়, ফর্মুলা কি? বা আচ্ছা যদি ইনকাম আছে আপার দিয়ে, আপার ইন্টিগ্রাল a to b f, তারপর আচ্ছা একটা কাজ করি, তার সঙ্গে এটাও লিখে ফেলি, তাহলে সুবিধা হবে। ইনফিমাম এস যদি স্মল এম হয়, ঠিক আছে, তাহলে ফর ইচ positive epsilon there exists an element y s থেকে such that small m less than equal to y less than small m plus epsilon, ঠিক আছে? এই দুটো থিওরেমই তো হয়, একটা এইটা আরেকটা এইটা। এবার আপার ইন্টিগ্রালের ডেফিনেশন কে বলতে পারে, বলো? মনে আছে? ইনফিমাম অফ আপার সাম। ইনফিমাম, ভেরি গুড, অফ আপার সাম গুলো। আপার সামের যত আপার সাম আছে তার মানে আপার সামের সেটটার ইনফিমাম, তাই না? প্রচুর আপার সাম আছে। কেন প্রচুর আপার সাম আছে? প্রচুর পার্টিশন আছে। এবির উপর যত পার্টিশন থাকবে প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে এফ এর আপার সাম গুলো চেঞ্জ হবে। তাহলে ইনফিমাম অফ আপার সাম অফ এফ। এবার আপার ইন্টিগ্রাল মানে ইনফিমাম অফ আপার সাম অফ এফ, এর সাথে সিমিলারিটি খোঁজো। স্মল এম ইনফিমাম অফ এস, এটা স্মল এম, ইনফিমাম অফ এই সেটটা হচ্ছে এস, আপার সামের সেটটা হচ্ছে এস। তাহলে বলো
যে কোনো একটা এপসিলন যদি চুজ করে ফেলি তার জন্য কি পাবো? পার্টিশন পাবে একটা। একটা এলিমেন্ট পাবো এই সেট থেকে, একটা এলিমেন্ট মানে এই সেট থেকে একটা এর এলিমেন্ট পাবো। ক্ষেত্রে তো পার্টিশন। আপার সাম। তাহলে এরকম একটা এই সেট থেকে একটা এলিমেন্ট পাওয়া মানে এরকম একটা পার্টিশন পাবো। এলিমেন্ট মানে একটা পার্টিশন পাওয়া, যেই পার্টিশনের রেসপেক্টে আপার সাম কি হবে বলো, কি হবে? এই যে ইউপিএফ সূত্র, ইউপিএফ লেস দেন অর ইকুয়াল টু ভালো করে এই যে এটা দেখো, ভালো করে দেখো, এম মানে কত? এম মানে কোনটা? এটা এম, ইনফিমাম। দিস ইজ আওয়ার আপার ইন্টিগ্রাল লেস দেন অর ইকুয়াল টু আপার সাম লেস দেন আপার ইন্টিগ্রাল প্লাস এপসাইলন। আপার ইন্টিগ্রাল মানে এম, এই যে এম হয়ে গেল, লেস দেন ইকুয়াল টু ওয়াই, ওয়াই মানে সেটের একটা এলিমেন্ট, সেটের একটা এলিমেন্ট মানে কোন একটা পার্টিশন P1 এর জন্য পেয়েছি আপার সাম, সেট মানে এই যে আপার সামের সেট, তার একটা এলিমেন্ট, লেস দেন স্মল এম মানে আপার ইন্টিগ্রাল প্লাস, কেউ যদি এপসাইলনের জায়গায় এপসাইলন বাই 2 করে অসুবিধা আছে? এখানে যদি আমরা এপসাইলন বাই 2 করি ক্যালকুলেশন মেথডের জন্য অসুবিধা নেই। এই পার্টটা, শুধু এই পার্টটা আমাদের নেব, বাকিটা নেব না। এই পার্টটা থেকে দেখো তো কি পেতে পারি। UP1F পেয়েছি, UP1F লেস দেন পেয়েছি, লেস দেন আপার ইন্টিগ্রাল A2BF প্লাস এপসাইলন বাই 2। এখানে আপারটা খালি বসাইনি, জাস্ট এই জায়গাটা আপার বসাইনি। কেন আপার বসাইনি কে বলতে পারে? নরমালি তো আপার হয়, এখানে আমি আপার ইন্টিগ্রাল হয়, কেন আপারটা বসাইনি? শুধু কেন ইন্টিগ্রেশন বসিয়েছি, আপারটা বাদ দিয়েছি কেন? কে বলতে পারে? এফটা স্যার ফাংশনটা ইন্টিগ্রেবল ইন্টিগ্রেবল বলে বলে দিয়েছে স্যার। দিয়েছে। ভেরি গুড, ফাংশনটা ইন্টিগ্রেবল বলে দিয়েছে। ফাংশন যেহেতু ইন্টিগ্রেবল বলে দিয়েছে তাহলে আমরা কি জানি, তার আপার ইন্টিগ্রালও যা হবে লোয়ারও তাই হবে, শুধু ইন্টিগ্রেশনও তাই হবে। সেই কারণে আমরা আপার এটা ইউজ করিনি, কারণ ফাংশনটা ইন্টিগ্রেবল। বুঝতে পারলাম? তাহলে আপারটা আমরা ইউজ করব না, আমরা আপার ইউজ করব না। ক্লিয়ার? আচ্ছা, কারণ ফাংশন ইন্টিগ্রেবল। একই রকম ভাবে যেহেতু জিটাও ইন্টিগ্রেবল, কি বলতে পারি? আরেকটা পার্টিশন নাম দিলাম P2, এরকম পাবো একটা পার্টিশন AB থেকে, such that কি হবে? U P2 পার্টিশন পেয়েছি, P2, G লেস দেন আপার ইন্টিগ্রাল, কিন্তু আপারের বদলে শুধু ইন্টিগ্রেশন বসাচ্ছি কারণ জিটা ইন্টিগ্রেবল বলে, প্লাস এপসাইলন বাই 2। আমি কি বোঝাতে পারলাম? এবার তোমরা বলো, যখনই দুটো পার্টিশন থেকে যায় তখন আমরা কি করি? ইউনিয়ন করব। তাদের ইউনিয়ন Union. একবারে আগের মতো, P1 আর P2 ইউনিয়ন, তাকে নাম দিলাম P0। তাহলে আমরা বলি দেন P0টা কি? ইজ এ রিফাইনমেন্ট অফ both P1 and P2। তাহলে P1 এবং P2 এই দুটো পার্টিশনের রিফাইনমেন্ট হচ্ছে P1। তাহলে তোমরা বলো কে বড় হবে কে ছোট হবে? UP0F, আচ্ছা জায়গা নষ্ট করে আমি এখানে করি, UP0F আর UP1F। ভালো করে দেখো, আপার সাম, একটা পার্টিশন P0, একটা পার্টিশন P1। ইউ পিওন এফ টা লেস বড় দেন হবে। হবে স্যার। P1টা বড় হবে কেন? কারণ রিফাইন করলে আপার সাম ছোট বা সমান হয়ে যায়। আর UP1F একটু আগে কি পেয়েছি, এই যে লেস দেন ইন্টিগ্রেশন A2BF প্লাস এপসাইলন বাই 2। ঠিক আছে? এবং একই রকম ভাবে UP0G, জি এর রেসপেক্টে সেটা
P2G এর থেকে ছোট বা সমান হবে, কারণ P0 হচ্ছে P2 এর রিফাইনমেন্ট। আর একই রকম ভাবে আমরা P2G আপার সাম P2 পার্টিশনের রেসপেক্টে G ফাংশনে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন A to BG প্লাস এপসিলন বাই 2, ইন্টিগ্রেশন A to BG প্লাস এপসিলন বাই 2। তাহলে এবার ওভারঅল UP0F সেটাও লেস দ্যান হলো এই টার্মটা, UP0G সেটাও লেস দ্যান হলো এই টার্মটা। তাহলে এই দুটো টার্মে যদি যোগ করি, এই দুটো টার্মে যদি যোগ করি, UP0F প্লাস UP0G কি হবে? লেস দ্যান ইন্টিগ্রেশন A to BF প্লাস ইন্টিগ্রেশন A to BG প্লাস, কে বলতে পারে কত হবে এটা? এপসাইলন প্লাস দুটো এপসিলন বাই 2 আছে, দ্যাট ইজ এপসাইলন। এবার একটু আগেই আমরা কি প্রমাণ করেছি দেখো তো, উই নো দ্যাট, দেখবে এই UP0F plus G less than equal to UP0F plus UP0G। যদি P0 একটা পার্টিশন হয় তাহলে F plus G এর আপার সাম লেস দ্যান ইকুয়াল টু F এর আপার সাম প্লাস G এর আপার সাম। তাহলে উই নো দ্যাট, এটা আর আলাদাভাবে প্রমাণ করলাম না, কারণ অলরেডি আমরা এটা করে ফেলেছি। তাহলে P0 একটা পার্টিশন, তার রেসপেক্টে F plus G ফাংশন যদি নিই, তার আপার সাম কি হবে? লেস দ্যান ইকুয়াল টু F এর আপার সাম প্লাস G এর আপার সাম। আবার এইটা একটু আগে কি পেলাম? F এর আপার সাম প্লাস G এর আপার সাম লেস দ্যান ইন্টিগ্রেশন A to BF প্লাস ইন্টিগ্রেশন A to BG প্লাস এপসাইলন পেলাম। ঠিক আছে, তাহলে ওভারঅল or UP0F plus G less than A to BF plus A to BG plus epsilon box 4। সিমিলারলি এখানে দেখো আমরা সমস্ত কিছু করলাম আপার সাম নিয়ে, যদি আমরা লোয়ার সাম নিই তাহলে জানো এটা কত হবে? একই রকম ভাবে লোয়ার সামের ক্ষেত্রে এই যে ক্যাপিটাল এম দিয়ে, মানে লোয়ার ইন্টিগ্রাল মানে হচ্ছে সুপ্রিমাম অফ লোয়ার সাম, তাহলে লোয়ার সামের সুপ্রিমাম, তাহলে লোয়ার ইন্টিগ্রাল দেওয়া মানে আবার ইন্টিগ্রেশন আসা, এই জিনিসগুলো একই রকম ভাবে যদি আমরা শুরু করি, আমার কথাটা কি বুঝতে পারা গেছো? মানে বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? যদি আমরা লোয়ার সাম ব্যবহার করি তাহলে LP1F এটা কি হয়ে যাবে জানো? LP1F এই যে এইটা মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন ওয়াই, সরি ভুল বললাম, LP1F হবে না, লোয়ার ইন্টিগ্রাল হবে, ক্যাপিটাল এমটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল মাইনাস এপসাইলন বাই 2, এটা হবে LP1F। সিমিলারলি লোয়ার ইন্টিগ্রালের জায়গায় এবার কি করব আমরা? শুধু ইন্টিগ্রেশন বসাবো। সিমিলার ওয়েতে আবার A to BG মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন হবে L, আরেকটা পার্টিশন P2 পেয়েছি তার রেসপেক্টে এরকম G নিয়ে এই দুটোকে যদি যোগ করি এটা আর এটা, তাহলে ওভারঅল কি পাবো জানো? সব মিলিয়ে এটাকে কম্বাইন করে একই রকম ভাবে গ্রেটার দেন A to BF প্লাস A to BG প্লাস এপসাইলন, এটা পাবো। বাড়িতে ভেরিফাই করে দেখে নিও। 4 আর 5 সেখান থেকে কি পাওয়া যায় কে বলতে পারে? বোঝাতে পারছি কি আমি? বোঝাতে পারছি না? এই অবধি পেয়েছো? 4 আর মানে 4টা বুঝতে পেরেছো কি করলাম? আর 5টা হচ্ছে সিমিলারলি এই যে সব লোয়ার সাম গুলো নিয়ে, লোয়ার ইন্টিগ্রাল নিয়ে লোয়ার সাম নিয়ে হবে। আচ্ছা 4 থেকে ভালো করে দেখো, 4 থেকে কে বলতে পারে F প্লাস G এর যে কোনো একটা পার্টিশনের রেসপেক্টে আপার সাম বড় হবে না? F প্লাস G এর আপার ইন্টিগ্রাল বড় হবে।
এটা বড় হবে না এইটা বড় হবে, বা সমান, বড় বা সমান, কে বলতে পারে? স্যার আপার সামটা বড় হবে। কেন? আপার ইন্টিগ্রালের ডেফিনিশন কি? আপার ইনফিমাম অফ আপার সাম। এ প্লাস জি, ফাংশনটা এ প্লাস জি, তার আপার ইন্টিগ্রাল ডেফিনিশন হচ্ছে ইনফিমাম অফ আপার সাম। এ প্লাস জি এর যত আপার সাম আছে তার ইনফিমাম। তাহলে এ প্লাস জি এর যত আপার সাম আছে তার ইনফিমাম যদি হয়, ইনফিমাম মানে লোয়ার বাউন্ড, তাহলে আপার ইন্টিগ্রালটা হচ্ছে লোয়ার বাউন্ড, সে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হোক কিন্তু লোয়ার বাউন্ড। তাহলে আপার ইন্টিগ্রাল সব সময় আপার সাম গুলোর ইনফিমাম মানে তার লোয়ার বাউন্ড, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু। আবার 4 থেকে কি বুঝতে পারি? ইউ পি জিরো এফ প্লাস জি, সেটা আবার লেস দেন এ টু বি এ প্লাস এ টু বি জি ইন্টিগ্রেশন প্লাস এপসাইলন। তাহলে 4 থেকে এটা আবার লেস দেন ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি প্লাস এপসাইলন। অর এখানে আপারের জায়গায় শুধু ইন্টিগ্রেশন বসাচ্ছি, ওয়াই কেন? এ প্লাস জিটাও ইন্টিগ্রেবল। এ প্লাস জিটা ইন্টিগ্রেবল, ব্র্যাকেটে আমরা দিয়ে দিই অ্যাজ এ প্লাস জি ইজ ইন্টিগ্রেবল। কোথা থেকে পেয়েছি? ফার্স্ট পার্টে আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা। और এখান থেকে তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এ প্লাস জি মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি লেস দেন এপসাইলন, এই দুটো টার্ম বাঁ দিকে নিয়ে চলে আসলাম। ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি, এই যে লেস দেন ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি প্লাস এপসাইলন। তো যাই হোক, এই দুটো টার্ম এখানে প্লাস ছিল, এখানে নিয়ে চলে আসলাম 6। আর 5 থেকে লোয়ার সামের এল পি জিরো এফ প্লাস জি বড় হবে না, লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস জি বড় হবে। আচ্ছা, লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস জি মানে লোয়ার সাম গুলোর সুপ্রিমাম। লোয়ার ইন্টিগ্রাল বড় হবে। লোয়ার সাম গুলোর সুপ্রিমাম, ব্যাপারটা দেখো, সুপ্রিমাম মানে আপার বাউন্ড, তাহলে লোয়ার সাম গুলোর আপার বাউন্ড, তাহলে লোয়ার সামের যদি আপার বাউন্ড হয় তাহলে একটা লোয়ার সাম নিচ্ছি এফ প্লাস জি এর পি জিরো পার্টিশনের রেসপেক্টে, তাহলে এটা লোয়ার সাম। আর এটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল মানে তার সুপ্রিমাম মানে আপার বাউন্ড, তাহলে যত লোয়ার সাম আছে তার আপার বাউন্ড হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। লোয়ার ইন্টিগ্রাল হচ্ছে যত লোয়ার সাম আছে তার আপার বাউন্ড, তার মানে আপার বাউন্ড মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু বড়। আর 5 থেকে কি বুঝতে পারি? এই যে 5 এল পি জিরো এফ প্লাস জি আবার গ্রেটার দেন এ টু বি এফ প্লাস এ টু বি জি প্লাস এপসাইলন, এটা আবার গ্রেটার দেন এ টু বি এফ প্লাস এ টু বি জি প্লাস এপসাইলন। অর লোয়ারটা এখান থেকে উঠিয়ে দিলাম, কেন? একই কারণ, কারণ এফ প্লাস জিটা হচ্ছে ইন্টিগ্রেবল। তাহলে এ টু বি এফ প্লাস জি গ্রেটার দেন এ টু বি এফ প্লাস এ টু বি জি প্লাস এপসাইলন, অর ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি মাইনাস ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি গ্রেটার দেন, আমি একটু ভুল করেছি, এটা না মাইনাস এপসাইলন হবে। কেন? এই যে মাইনাস এপসাইলন বাই 2 মাইনাস এপসাইলন বাই 2, ঠিক আছে, মাইনাস এপসাইলন হবে, এটা হবে মাইনাস এপসাইলন। একটু চেঞ্জ করে নিই, এটা মাইনাস, লোয়ারের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা মাইনাস এপসাইলন। তাহলে এবার বলো 6 আর 7 সেখান থেকে কি বলা যায়? 6 আর 7, 6টা ভালো করে দেখো, এ টু বি এফ প্লাস জি মাইনাস এই টার্মটা একবার লেস দেন এপসাইলন, আরেকবার এ টু বি এফ প্লাস জি মাইনাস এই টার্মটা গ্রেটার দেন মাইনাস এপসাইলন। তার মানে অতএব 6 এবং 7 থেকে আমরা কি বলতে পারি যে এই যে টার্মটা এ টু বি ইন্টিগ্রেশন এফ প্লাস জি মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ টু বি ইন্টিগ্রেশন এফ
প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি, সেটা হচ্ছে মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলনের মধ্যে আছে। লেস দেন এপসাইলন, গ্রেটার দেন মাইনাস এপসাইলন। মড কাজে লাগাও, মড মাইনাস এপসাইলন থেকে যদি প্লাস এপসাইলনের মধ্যে থাকে, তাহলে যদি আমরা মডকে কাজে লাগাই, তাহলে বলো এই গোটা টার্মটার মড কি হবে? লেস দেন এপসাইলন 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 ফর অল এপসাইলন, সমস্ত এপসাইলনের জন্য ট্রু। এরকম একটা অঙ্ক করেছিলাম একেবারে সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট অ্যানালিসিসের কমন ক্ষেত্রে, হবে, কমন হবে স্যার। যে এই সমান দুটো হবে। টার্মের বিয়োগফল এটা হচ্ছে সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই দুটো টার্মের বিয়োগফল যে কোনো এপসাইলনের জন্য যদি সব সময় কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর লেস দেন এপসাইলন যে কোনো এপসাইলনের জন্য, তাহলে কি হবে? ওই দুটো সমান হবে স্যার। তাহলে এই দুটো টার্ম সমান হয়ে যাবে। সমান তাহলে হবে। ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি। প্রুভড, সেকেন্ড পার্ট। এই থিওরেমটা না একটু বড়, ঠিক আছে? যাই হোক, তো খুব ভালো করে দেখো কিভাবে করলাম, একটু লেন্দি থিওরেম, কিন্তু এই থিওরেমটা তোমরা অলরেডি এর রেজাল্টটা উচ্চ মাধ্যমিকে করে এসছো, যে দুটো ফাংশনে যদি যোগ করি তাহলে যোগফলটা আলাদা আলাদা ভেঙে যায়, কিন্তু তখন স্যারেরা কি বলতো, যে জাস্ট কারণটা দেখিয়ে দিত, মানে জাস্ট রেজাল্টটা বলে দিত, যে এরকম ভাবে যদি আমরা দুটো ফাংশন নিই, একটা যদি বলি এক্স, একটা যদি বলি এক্স স্কোয়ার, নিয়ে ইন্টিগ্রেশন করো, তাহলে স্যারেরা বলে দিত বা ম্যাডামরা বলে দিত যে এক্স ডিএক্স করো প্লাস এক্স স্কোয়ার ডিএক্স করো। কিন্তু কেন, ওয়াই, সেটা তোমরা আজকে শিখলে এই চ্যাপ্টারে। ক্লিয়ার? তার পিছনে কারণটা অনেকটা বড়। যাই হোক, তো আমরা শিখে গেলাম। নেক্সট, এটা গেল 1 নম্বর প্রপার্টি। 2, থিওরেম 2। এরকম আরো অনেক প্রপার্টি তোমরা করেছো, যেমন কাউকে যদি আমি বলি ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট কে ইনটু এফএক্স ডিএক্স, কি হবে জানো? কি করি আমরা এরকম? বা একটা তো সেটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যায়। একটা কনস্ট্যান্ট কে দিই বা সি, ধরো একটা এটা কনস্ট্যান্ট বাইরে সি, হ্যাঁ, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায় বাইরে ইন্টিগ্রেশনের। বেরিয়ে যায়। কেন? কারণ জানা আছে কারোর? কারোর জানা নেই, কিন্তু রেজাল্ট সবার জানা। হ্যাঁ স্যার, কনস্ট্যান্ট যদি থাকে কনস্ট্যান্টের বাইরে বেরিয়ে যায়, রেজাল্ট আমাদের সবার জানা, কারণ কারোর জানা নেই। তো আজকে কারণটা এখন দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ফাংশন ধরে নিচ্ছি এফ, ক্লোজড এবি থেকে আর, বি ইন্টিগ্রেবল, এফটা ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। আর একটা স্কেলার নিয়ে নিলাম সি, স্কেলার মানে যে কোনো একটা রিয়েল নাম্বার সি। তাহলে বলছে দেন সিএফ এটাও ইন্টিগ্রেবল হবে। এফ যদি ইন্টিগ্রেবল হয়, তার সাথে যদি কোনো একটা স্কেলার গুণ করে ফেলি সি, তাহলে সিএফটাও ইন্টিগ্রেবল হবে অন ক্লোজড এবি। এবং ইন্টিগ্রেশন এ টু বি সিএফ, ভালো করে দেখো, ইন্টিগ্রেশন এ টু বি সিএফ কি হবে? সি বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ। করে ফেলি এর প্রমাণটা। সবার আগে তোমাদেরকে যেটা আমার কোশ্চিন, সেটা হচ্ছে এফ ইন্টিগ্রেবল, সিএফ কে ইন্টিগ্রেবল দেখাতে হবে। ইন্টিগ্রেবল দেখানোর জন্য সবার প্রথমে আমরা কি দেখি? একেবারে ফার্স্ট বাউন্ডেড। বাউন্ডেড কিনা, কে বাউন্ডেড, তাহলে কাকে বাউন্ডেড দেখাতে হবে? সিএফ কে। কে বলতে পারে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ বাউন্ডেড, সিএফ কি বাউন্ডেড হবেই? এফ ইন্টিগ্রেবল, তাহলে এফ বাউন্ডেড। তো
এফ ক্লোজড এবি তে যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ বাউন্ডেড, এটা আমরা জানি। ক্লিয়ার? এফ যদি বাউন্ডেড হয় then there exists a positive real number, definition একবারে k such that mod of fx less than equal to k, তাই না, for all x belongs to closed ab। c হচ্ছে যে কোনো একটা স্কেলার, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে mod of cf of x, cf হচ্ছে ফাংশন, তো cf of x মানে জানো c into fx, একই ব্যাপার। cf হচ্ছে একটা ফাংশন, cf of x মানে c of fx একই। আচ্ছা, c হচ্ছে, তাহলে এরকম ভাবে একটা কাজ করি, c যেহেতু একটা রিয়েল নাম্বার তাহলে এটা দাঁড়াবে হচ্ছে mod c into mod fx। আচ্ছা, mod fx less than equal to k, তাহলে এটা দাঁড়াবে k into mod c। আচ্ছা, c যে কোনো একটা নাম্বার, তাহলে mod c কি হবে, পজিটিভ তো। ধরো c এর মান 2, তাহলে এটা কি হবে 2। c এর মান যদি ধরো যে -2 হয় তাও এটা 2, তার মানে আমি বলতে চাইছি যে k into mod c এটাকে ধরছি k ড্যাশ। আচ্ছা, এই যে mod of fx less than equal to k কার জন্য, for all x belongs to closed ab, তাহলে কি বলতে পারি বলো। অতএব mod of cf x সব সময় less than equal to k ড্যাশ for all, যে কোনো x তুমি closed ab থেকে তোমরা নিয়ে ফেলো। thus cf is bounded। এত ডিটেলসে বইতে কিন্তু বলা থাকে না, ডিটেলসে এত ভাবে বইয়ে বলে না, সিম্পল করে বলে রেখে দেয় যে এফ যদি বাউন্ডেড হয় তাহলে সিএফ। কেন আমি দেখিয়ে দিলাম ডিটেলস, কারণ যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। তাহলে ফার্স্ট কাজ কমপ্লিট, এটা আমাদের মুখ্য কাজ। এটা যদি না করো তাহলে কিন্তু গোটা থিওরেমে নাম্বার কিন্তু পাবে না, একবারে পুরো জিরো করে দিবে। ফার্স্ট এটা হচ্ছে বেসিক কাজ। অনেকে কি করে, তাড়াহুড়োর জন্য থিওরেমের গোটাটা ঠিক করে, জাস্ট বাউন্ডেডনেসটাই প্রমাণ করতে ভুলে যায়। বাউন্ডেডনেসটা হচ্ছে একটা এসেনশিয়াল ক্রাইটেরিয়া, এটাকে প্রমাণ করতেই হবে। আচ্ছা, একটা কাজ করি, তিনটে কেস নিই আমরা। 1 নম্বর কেস, ধরে নি সিটা 0, সি হচ্ছে 0, স্কেলারটা 0। তাহলে বলো তো, স্কেলারটা যদি 0 হয় তাহলে সি ইন্টু এফ এক্স কত হয়ে যাবে? জিরো। স্কেলারটা 0 তো, তাহলে এফ এক্স যাই হোক আলটিমেটলি 0 সমস্ত এক্স এর জন্য। তাহলে সিএফ ফাংশনটা একটা 0 ফাংশন, একটা কনস্ট্যান্ট। তো যদি কোনো একটা ফাংশন কনস্ট্যান্ট হয়, ফাংশনটা কন্টিনিউয়াস, একটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট 0, কন্টিনিউয়াস 0, ভ্যালু হ্যাঁ কত স্যার, দিচ্ছে 0। কন্টিনিউয়াস হলে মনে আছে আমরা কিরকম থিওরেম করিয়েছিলাম, কতগুলো প্রপার্টি। ইন্টিগ্রেবল। কন্টিনিউয়াস ফাংশন Integrable হবে। ইন্টিগ্রেবল, মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল করেছিলাম আমি এগুলো। তাহলে হ্যাঁ কন্টিনিউয়াস স্যার। ফাংশন ইন্টিগ্রেবল, therefore CF is integrable on closed AB। তাহলে C এর মান 0 হলে খুব সিম্পল বিষয়, যে C যেহেতু 0 তাহলে CF টা হচ্ছে 0 ফাংশন এবং সেটা ইন্টিগ্রেবল হবে। and ইন্টিগ্রেশন a to b CF কত হবে? 0 এর ইন্টিগ্রেশন কত হয়? 0 ফাংশন ইন্টিগ্রেশন করলে কেউ জানো? কনস্ট্যান্ট। 0 এর ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট কত হয়? কনস্ট্যান্ট তো হয়ই, কিন্তু আরো স্পেসিফিক্যালি Zero. বলতে হবে 0 হয়। 0 এর ইন্টিগ্রেশন করলে 0 হয়। কনস্ট্যান্ট মানে আরিফ যা পারছে বলে যাচ্ছে, বললেই হলো একটা। আর যদি কাউকে বলি সি, স্যার আমি বলিনি। ও তাহলে কে বলেছে এটা? আচ্ছা, সি ইন্টু এ টু বি এফ তাহলে কত হবে? এটা কত হবে? সি যদি 0 হয় তাহলে এটা কত হবে? এফ এর মান যাই হোক তার সাথে 0 দিয়ে গুণ করছি ইন্টিগ্রেশন করার পর, কত হবে? Zero. জিরো 0 হবে। Zero. তাহলে এই সাইডে 0 এই সাইডে 0, তাহলে বলতে পারি এই দুটো সেম। হ্যাঁ। বি যদি 0 হয়ে যায় তাহলে এই দুটো সেম, তার মানে এই ইনইকুয়াল, এই যে ইকুয়ালিটি, এই যে ইকুয়েশনটা সেটাকে আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এটা খুব অবভিয়াস কেস, ট্রিভিয়াল কেস। সি এর মান 0 মানে ট্রিভিয়াল। কেস 2, ধরলাম সি পজিটিভ, ঠিক আছে, সি কে ধরলাম পজিটিভ। আচ্ছা, আমরা কি জানি জানো?
আমরা জানি লোয়ার ইন্টিগ্রাল a টু বি এফ মানে কত জানি আমরা, বলো। সুপ্রিমাম অফ সুপ্রিমাম Supremum অফ of lower lower sum. লোয়ার সাম, ভেরি গুড, এটা আমরা জানি তো। তাহলে লোয়ার ইন্টিগ্রাল অফ নিচে এ ওপরে বি সিএফ কি বলতে পারি? যখন এফ তখন তোমরা সবাই বলে দেবে, সিএফ যদি থাকে সিএফ এফ এর জায়গায় সিএফ লিখে দেবো, এফ এর জায়গায় শুধু সুপ্রিমাম অফ লোয়ার পি কমা সিএফ। একেবারে ঠিক বলছে, কিন্তু বলছে স্যার এফ এর জায়গায় যা সিএফ হয়ে যাবে, আর তো কোথাও চেঞ্জ হবে না, কারণ আপনি এফ এখানে ফাংশন নিয়েছেন, তার লোয়ার ইন্টিগ্রাল এখানে আপনি এফ এর বদলে সি নিয়েছেন, সিএফ। তাহলে সুপ্রিমাম একই হবে, লোয়ার সামও হবে, পি পার্টিশনও সেম থাকবে, যে কোনো পার্টিশন নেবো, পি সেম মানে যে কোনো পি এর জন্য, আর এফ এর জায়গায় আপনি খালি সিএফ বসিয়ে দিন, কারণ এফ এর জায়গায় এখানে সিএফ আছে। সঠিক। আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে বলো তো, লোয়ার সাম একটা সেম পার্টিশনের রেসপেক্টে এফ এর করছি আর সিএফ এর করছি, ভালো করে বোঝো, এফ আর সিএফ। ধরো এটা একটা ইন্টারভাল এ বি, ভালো করে দেখো কে বলতে পারে দেখি, এটা এফ ফাংশন, কাউকে বললাম 2f বের করো, 2f মানে কি হয়, f কে 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ মানে একই জিনিস, খালি দ্বিগুণ হয়ে গেল, উঁচুতে হয়ে গেল, ভ্যালুটা আগে যা নিচ্ছিল তার ডবল নিচ্ছে। যদি বলি f এর মান 3, সি এর মান 3, 3f, তাহলে কি হবে, আরো উপরে 3 গুণ এরকম। যাই হোক, ঠিক আছে, তো আমি এখানে ছবি আঁকতে পারছি না। যদি 4 হয় 4f, সি এর মান 4 গুণ, 5 গুণ, 6 গুণ, আবার হতে পারে সি এর মান হাফ, হাফ গুণ মানে অর্ধেক। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি, রিয়েলাইজ করতে পারছি কি এফ আর সিএফ এর মধ্যে ডিফারেন্সটা কি? এফ হচ্ছে একটা ফাংশন, কাউকে বললাম এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এবার যদি কাউকে বলি 2f(x), 2x স্কোয়ার, হাফ এফ এক্স, হাফ এক্স স্কোয়ার, যা ইচ্ছে এফ এক্স, তার সাথে তুমি সি গুণ করো, সি এর মান 2 নাও, হাফ নাও, যে কোনো স্কেলার নাও, খালি পজিটিভ নিতে হবে, এটা খালি মাথায় রাখতে হবে। তাহলে কে বলতে পারে এফ ফাংশনের লোয়ার সাম আর সিএফ ফাংশনের লোয়ার সাম ডিফারেন্স কি হবে? ধরো এফ এর রেসপেক্টে এটা পার্টিশন, তাহলে তার লোয়ার সাম কি হবে? এটা এফ ফাংশন, নিচেরটা এফ আর উপরেরটা ধরো 2f, ধরো 2 গুণ, সি এর মান ধরো 2, সাপোজ 2f 2 গুণ, তাহলে কি রেজাল্ট আমরা পাবো 2f এর লোয়ার সাম করলে? 2 into LPF equal to LP2F. এখানে জাস্ট 2টা বাইরে বেরিয়ে যায়, বলছে লোয়ার সাম যখন 2f ফাংশনের আমরা করব তখন কি হবে, জাস্ট কি হবে, এই যে এলপিএফ এর লোয়ার সামে 2 গুণ হয়ে যাবে, আর কিছু না। কারণ দেখো ব্যাপারটা ফাংশনটা সেম, এই যে এটা এফ এটা 2f, একই ফাংশন, জাস্ট ফাংশনটা যেখানে ছিল তার ডবল হয়ে গেছে এটা। তাহলে এই ফাংশনের লোয়ার সাম যদি বের করি, এলপিএফ ধরো বের করলাম, এলপিএফ কি করে বের করতে হয়, প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম ইনটু ফাংশনের সাব ইন্টারভালের লেন্থ, ইনফিমাম সাব ইন্টারভালের লেন্থ, ধরো ইনফিমাম, এটা হচ্ছে লোয়ার সাম। আর যদি 2f এর লোয়ার সাম করি, এটা জাস্ট বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে দেবো, এটার দ্বিগুণ হয়ে যাবে, যা ছিল তার দ্বিগুণ। তার মানে এল পি কমা 2f এটা হবে 2 ইন্টু এলপিএফ, তাহলে এখানে 2 এর জায়গায় যদি 3 করি, এখানে 3, তাহলে সিমিলারলি কে বলতে পারে এল পি কমা সিএফ থাকলে কি হবে, সুপ্রিমাম অফ, এখানে লিখছি সুপ্রিমাম অফ সি বাইরে বেরিয়ে যাবে,
সি গুণ অফ এল কমা পি এফ। কত গুণ? তাহলে লোয়ার সামের সি গুণ। সি পি এফ মানে ফাংশনকে সি দিয়ে গুণ করা, মানে তার লোয়ার সামটাও সি দিয়ে গুণ হয়ে যাবে, বিষয়টা একই দাঁড়াবে। পিটা যেখানে পি অফ এ বি। কে বলতে পারে কোন একটা ফাংশন এফ এক্স এক্স স্কোয়ার, তার যা সুপ্রিমাম, ধরো 4, আর যদি 2f(x) করি তার সুপ্রিমাম কি হবে? বেশি হবে স্যার। বেশি তো হবেই, কত বেশি হবে? 2f(x) দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, 8 হয়ে যাবে। দেখো 2f(x) এর সুপ্রিমাম কেন? কারণ f(x) যদি x স্কয়ার হয় 2f(x) কত হবে? সুপ্রিমাম 2x স্কয়ার, 2 আর x স্কয়ার এর হচ্ছে 4, তার মানে 8। তার মানে f(x) এর সুপ্রিমাম যা হচ্ছে 2f(x) এর সুপ্রিমাম তার 2 গুণ। তাহলে কি বলতে পারি 2f(x) এর সুপ্রিমাম 2 ইনটু সুপ্রিমাম অফ f(x)। যদি এখানে 3f(x) দিতাম 3 ইনটু, 4f(x) দিলে 4 ইনটু। তাহলে তোমরা বলো সুপ্রিমাম অফ সি ইনটু এলপিএফ, তার যেটা সুপ্রিমাম হবে, সি হচ্ছে একটা স্কেলার, গুণ করেছি 2 3 4 5 এর মতো। তাহলে সি ইনটু এলপিএফ এর যা সুপ্রিমাম হবে সেটা কার সাথে সমান হবে? সি ইন্টু সুপ্রিমাম এলপিএফ। সুপ্রিমাম অফ এলপিএফ। সিটা বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? সি ধরো নেই, বাদ, সি কে বাদ দিয়ে দিলাম, বাকিটা বলো সুপ্রিমাম অফ এলপিএফ কি? এই যে সুপ্রিমাম অফ এলপিএফ যেখানে লোয়ার P, ইন্টিগ্রাল। লোয়ার ইন্টিগ্রাল। তাহলে সি ইনটু বাকিটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল অফ এ টু বি এফ। তাহলে কি পেলাম আমরা? তাহলে পেলাম লোয়ার ইন্টিগ্রাল এ টু বি সি এফ, সেটা হচ্ছে সি ইনটু লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ। সিমিলারলি আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মানে ইনফিমাম অফ আপার সাম ইউপিএফ, এখানে পি বিলং করছে পি অফ এবি তে, তাই না? তাহলে আপার ইন্টিগ্রাল এ টু বি সি এফ এটা কি হবে বলো? ইনফিমাম অফ ইউপি কমা সি এফ, যেখানে পি হচ্ছে পি অফ এবি তে আছে। একই রকম ভাবে ইনফিমাম ইউ পি অফ সি এফ মানে সি বেরিয়ে যাবে, ইউ পি অফ এফ, পি যেখানে পি অফ এবি তে আছে। একই রকম ভাবে সি বাইরে বেরিয়ে যাবে, ইনফিমাম অফ ইউ পি কমা এফ, পি যেখানে পি অফ এবি তে আছে। ক্লিয়ার? সি ইনটু ইনফিমাম অফ ইউ পি কমা এফ মানে হচ্ছে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ। তাহলে কি পেলাম আমরা বলো? তাহলে আমরা দুটো জিনিস পেলাম, এখানে লিখছি লোয়ার ইন্টিগ্রাল এ টু বি সি এফ, সেটা হচ্ছে সি ইনটু লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ, আর আপার ইন্টিগ্রাল এ টু বি সি এফ সেটা আমরা পেলাম সি ইনটু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ, তাই না? আচ্ছা, এরপরে কিন্তু এইটা, এই লাইনটা মাথায় রাখতে হবে, এরপরে এই লাইনটা, মানে এটা আমি স্টার, তারপরে আমি নিচে না লিখে পাশে লিখলাম। যেহেতু বলে দিয়েছে এফটা রিমেন ইন্টিগ্রেবল, তাহলে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ আর আপার ইন্টিগ্রাল এ টু বি এফ সমান। তাদের সাথে যদি সি গুণ করি সেটাও সমান। আর একটু আগে আমরা কি প্রমাণ করলাম? সি ইন্টু লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মানে এই যে সি ইন্টু লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ, লোয়ার ইন্টিগ্রাল এ টু বি সি এফ। আর সিমিলারলি সি ইন্টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মানে আপার ইন্টিগ্রাল এ টু বি সি এফ। তাহলে সি এফ এর দেখো লোয়ার আর আপার ইন্টিগ্রাল সেম হয়ে গেল, তাহলে সি এফ কি হবে? ইন্টিগ্রেবল, তাই না? আর সি এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে দেন এর লোয়ার ইন্টিগ্রাল
সিএফ এর আপার ইন্টিগ্রাল সব সেম, এই যে সেম বলেই তো হচ্ছে। যাই হোক, তাহলে লোয়ার ইন্টিগ্রালের বদলে লোয়ার ইন্টিগ্রাল বসানোর দরকার নেই, আপার ইন্টিগ্রালের বদলে আপার ইন্টিগ্রাল বসানোর দরকার নেই, তাহলে শুধু ইন্টিগ্রেশন বসলেই হয়। আর শুধু ইন্টিগ্রেশন যদি বসাই তাহলে ফর্মুলা কি হবে এখানে বলো, এই যে এই ফর্মুলাটা ইউজ করো, সি বাইরে বেরিয়ে গেল, এফটাও ইন্টিগ্রেবল, তাহলে এখানেও লোয়ার বসানোর দরকার নেই, এখানেও লোয়ার বসানোর দরকার নেই, তাহলে এ টু বি সি এফ মানে সি ইন্টু এ টু বি এফ। কেস 3, লাস্ট কেস কি করবো এবার, ধরে নেব সিটা নেগেটিভ, আর আমি দেখাবো না, জাস্ট বলে দেবো সিমিলারলি সি যদি নেগেটিভ হয় we can show that CF is integrable on closed AB এবং ইন্টিগ্রেশন লোয়ার না, হ্যাঁ যে কোনো ইন্টিগ্রেশন A to B CF is equal to C into integration A to B F complete। বোঝাতে পারলাম? তাহলে তোমাদেরকে যদি আমি বলি একটা এক্সারসাইজ, লেট এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, জি হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, such that f and g both are integrable। ভালো করে দেখো কোশ্চেনটা, দেখি কে বলতে পারে। এফ জি দুটো ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, তাহলে কোশ্চেনটা হচ্ছে ইজ এফ মাইনাস জি ইন্টিগ্রেবল? যদি না হয় একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে। আগে বলো যে হচ্ছে কি হচ্ছে না। কে বলতে পারো? এফ ইন্টিগ্রেবল, জি ইন্টিগ্রেবল, এফ প্লাস জি আমরা জেনে গেছি, সিএফ এটাও জেনে গেছি, এটা কি হবে এফ মাইনাস জি কি হবে? হবে স্যার। হবে স্যার। কি করে? রিজন? স্যার এফ মাইনাস জি কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেবল হয়। না, কোথায় কে বললো কন্টিনিউয়াস? এফ কন্টিনিউয়াস কে গ্যারান্টি দিয়েছে? এফ ইন্টিগ্রেবল বলেছি, কোথাও বলেছি যে এফটা কন্টিনিউয়াস? ইন্টিগ্রেবল হলে কি কন্টিনিউয়াস হতে পারে? মানে আমরা অনেক সময় করিনি যে পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশনে ইন্টিগ্রেবল, আমরা করিনি যে পিস ওয়াইজ কন্টিনিউয়াস মানে ফাইনাইট জায়গায় কন্টিনিউয়াস, তাও তো ইন্টিগ্রেবল। বা এরকম হতে পারে যে ইনফাইনাইট জায়গায় কন্টিনিউয়াস ডিসকন্টিনিউটি, ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি সেটাকে বলে পিস ওয়াইজ, তাহলে সেটা ইন্টিগ্রেবল। বা এরকম হতে পারে যে ইনফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি অথবা তার লিমিট পয়েন্টে সেটা ফাইনাইট, সেটাও তো ইন্টিগ্রেবল। তাহলে ইন্টিগ্রেবল মানে কি কন্টিনিউয়াস? কে বলেছে এফ আর জিটাই কন্টিনিউয়াস? এফ আর জি ইন্টিগ্রেবল বলা আছে, কন্টিনিউটি কিন্তু কোথাও বলা নেই। তাহলে কি করে বলতে পারছো যে এফ মাইনাস জিটা কন্টিনিউয়াস? যদি এফ আর জি স্যার এফ মাইনাস জিটা cos হাইপারবোলিক এক্স নিন। এফ মাইনাস জিটা স্যার cos হাইপারবোলিক এক্স। cos হাইপারবোলিক এক্স, এখানে হাইপারবোলিক্সটা কি করে আসলো, মানে হঠাৎ করে এটা কেন বলতে গেলে? ওটা তো স্যার এফটা আপনি না 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 দেখ, ওটা কমপ্লেক্স থাকলে, এখানে আমি সব রিয়েল ফাংশন নিয়ে কাজ করছি না। ওটা কমপ্লেক্সের ক্ষেত্রে অনেক সময় কাজ করে। যদি আমি বলি যে z1 মানে হচ্ছে x প্লাস আই ওয়াই, z2 মানে x মাইনাস আই ওয়াই, দেন আলাদা বিষয় হয় সেটা, তখন বলতে পারো যে হ্যাঁ z1 মাইনাস z2 টা হচ্ছে এরকম ভাবে 2iy, সেটা আলাদা জিনিস, কিন্তু তবুও হাইপারবোলিক তো আসে না, সেক্ষেত্রে ওটা আলাদা জিনিস। হাইপারবোলিক কি করে? সব রিয়েল ফাংশন। কে বলতে পারে?
ইন্টিগ্রেবল হবে কি হবে না? যদি বলে হবে রিজন দিতে হবে, যদি বলে হবে না এক্সাম্পল। পারা উচিত, এটা সবার পারা উচিত, প্রত্যেকের পারা উচিত। সপ্তাংশু বলো দেখি। এটা দেখো তাহলে একটা কাজ করি, ধরে নিচ্ছি সি হচ্ছে একটা রিয়েল নাম্বার, যেহেতু জি ইন্টিগ্রেবল তাহলে সিজি ইন্টিগ্রেবল হবে। লেখা যাবে? আবার এফ ইন্টিগ্রেবল, আর এখনই পেলাম সিজি ইন্টিগ্রেবল। জি যেহেতু ইন্টিগ্রেবল তাহলে সিজি ইন্টিগ্রেবল, তাহলে এফ ইন্টিগ্রেবল সিজি ইন্টিগ্রেবল, তাহলে দেন একেবারে থিওরেম 1 অনুসারে তাদের যোগফল, দুটো ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাদের যোগফল ইন্টিগ্রেবল, এফ প্লাস সিজি ইন্টিগ্রেবল। এবার সি কি? যে কোনো একটা রিয়েল নাম্বার। এক কাজ করো, সি এর মান -1 পুট করো, তাহলে এফ সি এর মান যদি -1 পুট করি মাইনাস জি ইন্টিগ্রেবল। তাহলে একবারে সিম্পল জিনিস, পারা উচিত এগুলো। কাউকে যদি বলি 2f মাইনাস জি, কি করে বলতে পারছি? 2 ইন্টু এফ মাইনাস জি, এফ ইন্টিগ্রেবল তাহলে 2f ইন্টিগ্রেবল, মাইনাস জি ইন্টিগ্রেবল, কারণ জি ইন্টিগ্রেবল হলে ব্যাপারটা দেখো যে এফ মানে আমি যদি কোশ্চেনটা এরকম ভাবেও দিতে পারতাম যে লেট এফ হচ্ছে ইন্টিগ্রেবল, তাহলে কোশ্চেনটা এরকম ভাবেও দিতে পারতাম মাইনাস এফ কি ইন্টিগ্রেবল, সেম অ্যান্সার। যেহেতু এফটা ইন্টিগ্রেবল তাহলে সিএফ ইন্টিগ্রেবল হবে, যেখানে সি হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার। এবার সি এর মানে 1 পুট করে দাও, তাই -1 পুট করে দাও, তাহলে মাইনাস এফ ইন্টিগ্রেবল। বুঝতে পারছো? তো একই রকম ভাবে মাইনাস এফ ইন্টিগ্রেবল, মাইনাস জি ইন্টিগ্রেবল, তো এফ মাইনাস জি ইন্টিগ্রেবল হবে। কেউ যদি বলো স্যার মাইনাস এফ প্লাস জি করবো, তাও ইন্টিগ্রেবল, কারণ আবার যোগফলটা ইন্টিগ্রেবল, তাহলে এরা সবাই ইন্টিগ্রেবল হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে কি দেখলাম? দুখানা প্রপার্টি দেখলাম। এক নম্বর হচ্ছে যে এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় এ বি তে, তাহলে এফ প্লাস জি ইন্টিগ্রেবল। আর 2 নম্বর দেখলাম সি যদি একটা স্কেলার হয় আর এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে সিএফ ইন্টিগ্রেবল। ঠিক আছে? এই দুটোকে কম্বাইন করে ডিরেক্ট এরকম লেখা যায় জানো, এফ ইন্টিগ্রেবল জি ইন্টিগ্রেবল, আর সি একটা স্কেলার, তাহলে বলা যায় এফ প্লাস সিজি ইন্টিগ্রেবল, কম্বাইন করেও বলা যায়। এই প্রপার্টিটা ভেক্টর স্পেসের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। ভেক্টর স্পেস হওয়ার বা সাবস্পেস হওয়ার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। যাই হোক, তোমরা এখনো জানো না, যেহেতু তোমাদের এখনো আমি লিনিয়ার অ্যালজেব্রা পড়াইনি। এরপর তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা এই সেমিস্টারেই আছে। ভেক্টর স্পেস, তখন এই প্রপার্টিটা ইম্পর্টেন্ট। এবং দেখবে দ্য সেট অফ অল রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন আর এ বি, এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস হয়। যাই হোক, এখন জাস্ট একটু বলে রাখলাম টার্মটা, এটা জানতে হবে। নেক্সট দিন আমরা, আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা দেখবো এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে মড এফ ইন্টিগ্রেবল, এটা দেখবো। বুঝতে পারছি? এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে মড এফ ইন্টিগ্রেবল। তারপরে দেখবো এফ আর জি যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তাদের গুণফলটাও ইন্টিগ্রেবল। এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এফ এর স্কোয়ার সেটাও ইন্টিগ্রেবল। এফ যদি ইন্টিগ্রেবল হয়, একটা কন্ডিশন যদি এক্সট্রা অ্যাড করি তাহলে 1/f ওটাও ইন্টিগ্রেবল।
এই সমস্ত প্রপার্টি, এই 4টে থিওরেম নেক্সট দিন আমরা করব, ঠিক আছে? আজকে এই অবধি থাক।